নাই। সার্জিস আলম বললেন প্রাণ নিয়ে পালানোর ব্যাপারে তিনি একটা কথা বললেন। আমরা দেখলাম উপদেষ্টা আসিফ নজরুলের পোষা একটি ছাগল সেটি খেয়ে ফেলা হলো, বলা হলো এটাকে শিক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে। এটার মধ্যে নাম আসলো আরেকজন গুরুত্বপূর্ণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির। আমরা দেখলাম যে সামান্তা শারমিন আরও একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি বললেন যে এই সব কিছু কিন্তু ফাঁস করা হবে যুগান্তর পত্রিকায়। সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে বারবার। এইখানে কোন উপদেষ্টাদের কথা আসলে ইঙ্গিত করা হচ্ছে? এই উপদেষ্টাদের মধ্যে এই 2 দল 3 দল, আপনিও ফরমেশনের কথা বললেন, আপনার কি মনে হয় যে কারা কোন পক্ষে? যেমন আমি কিন্তু খেয়াল করি, আমি তুষার ভাইয়ের কাছ থেকে ওটা জানতে চাইবো। এখন তুষার ভাই হচ্ছে ঠোঁটকাটা মানুষ, উনি কথা বলতে পছন্দ করেন, সেজন্য আমি পরে মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, সেজন্য কিন্তু আমি মিলাইতে পারতেছি না। কিন্তু কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলছেন যে স্টুডেন্টরা ওনাকে চাকরি দিচ্ছেন, যারা উপদেষ্টা ছিলেন তারা, এই নাহিদ কয়েকদিন আগে পর্যন্ত নাহিদ সাহেব উপদেষ্টা ছিলেন, মাহফুজ সাহেব এখনো আছেন, আসিফ মোহাম্মদ সজীব এখনো আছেন, এবং আমরা কিন্তু দেখি যে এই সরকারকে কম বেশি তারা পরিচালনা করেন। 2টা টিভির লাইসেন্স তাদের দলের লোকরাই পাইছেন। মানে কোথায় এত ক্ষোভ, কেন এত ক্ষোভ, এবং কোন জায়গায় এটা বোঝা যাচ্ছে কিনা, মানে কারা তাদের টার্গেটে, বা কারা তাকে হতাশ করেছে? খালেদ ভাই, আমি তো একজন রাজনৈতিক কর্মী। জি, তুষার ভাই যেভাবে বলতে পারবে আমি হয়তো সেভাবে বলতে পারবো না, জি, বা আমি বলবো না তা না। আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি জি, আমার দৃষ্টিকোণ থেকে হয়তো আমি বলবো। আমি আপনাকে বলি যে একটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, আপনার মনে থাকার কথা যে প্রথম বঙ্গভবনে ছাত্রদেরকে নিয়ে যাওয়া নিয়ে একটা কনফিউশন ছিল যে কারা যেন সেখানে প্রতিনিধি আকারে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেটার জন্য আপনার আসিফ নজরুলকে এক ধরনের প্রশ্ন করা হয় বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, জোনায়েদ সাকিকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। এনিওয়ে, আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে এখানে একটা কি রোল প্লে করেছেন ডক্টর আসিফ নজরুল, ঠিক আছে। তারপরে আপনার রেজওয়ানা আপা একটা কি রোল প্লে করেছেন শুরুর দিকে। এখন আমরা যদি দেখি যে ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে কারা খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, এখানে একটা অংশ আছে যারা ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে খুব ওতপ্রোতভাবে জড়িত, আরেকটা অংশ আছে তারা হয়তো সেভাবে জড়িত না। আমরা যদি ছাত্রদের পার্টটাতে দেখি, সেটা দেখি আসিফ নজরুল ভাইকে দেখি, উনি কত বেশ, ওনার মানে ইন্টিমেট একটা কমিউনিকেশন আছে। রেজওয়ানা আপাকে দেখি, ওনার একটা ইন্টিমেট কোঅর্ডিনেশন আছে। আদিলুর রহমান খানকে দেখি, একটা কোঅর্ডিনেশন আছে। আর সেখানে ওনারা কি একদল? জনাব ওনারা কি একদল? আসিফ নজরুল না, স্যার, একদল না। আমি রেজানা আপা? দেখছি যে ওনাদের এক ধরনের ছাত্রদের সাথে ওনাদের একটা কোঅর্ডিনেশন আছে। ওকে, এবং মানে অ্যাপারেন্টলি তো আপনার আসিফ মাহমুদ ভূঁইয়া এবং মাহফুজ আলম তো আছেই। হুম, এর বাইরে যারা ধরেন, আমরা যদি সিনিয়র মিনিস্টারদের মধ্যে ধরি, সিনিয়র অ্যাডভাইজারদের মধ্যে ধরি, তাহলে দেখবো ওয়াহিদুদ্দিন মাহমুদ বা সালেউদ্দিন, ওনাদেরকে মোর আমরা দেখি ফোকাস অন দেয়ার মিনিস্ট্রি এন্ড এই ধরনের ইস্যুগুলোতে। হুম, এবং এখানে আপনি কিছু 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 অ্যাডভাইজার দেখবেন যে তারা শুধুমাত্র তাদের কার্যক্রমের বাইরে খুব বেশি কার্যক্রমে তারা ইনভলভ না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা সরকারে খুব যে একটা কোঅর্ডিনেশন হবে, খুব যে একটা মিলমিশ থাকবে, এটা তো হওয়ার কথা না। কারণ এরা কোনো একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে যে আসছেন, বিষয়টা এমন না। এটা নানা বিবেচনায় নানা জন এখানে যুক্ত হয়েছেন। কারো তাদের অভিজ্ঞতার কারণে যুক্ত হয়েছেন, কেউ আন্দোলনে ভূমিকার কারণে যুক্ত হয়েছেন, কেউ কেউ তাদের, যেমন ধরুন সালেউদ্দিন সাহেব, ওনার ওই অর্থ মন্ত্রণালয়ে একটা বিশেষ ওনার এক্সপার্টাইজ আছে বলে উনি এটাতে যুক্ত হয়েছেন। এইভাবে নানা বিবেচনার এখানে একটা টিম তৈরি হয়েছে। এখন যে আলোচনাগুলো উঠছে যে এখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, এখানে ছাত্রদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা বিচার বা আপনার আমাদের সংস্কার, এই সমস্ত জায়গা থেকে নানা ধরনের আহ, ব্যাখ্যা বিশ্লেষণ বা বিভেদ টুকটাক যে নাই, বিষয়টা তা না। ওকে। কিন্তু আলটিমেটলি যে জিনিসটা থেকে আপনি ইঙ্গিত করছেন, আমার কাছে মনে হয় না যে এটা কোনো খুবই সিরিয়াস ইস্যু। এটা এক ধরনের আমার কাছে, আমি 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 মজু ভাই, আবার এক আপনার ধরনের কাছে চাপ। ফিরি। আমি কিন্তু খুব বিনীতভাবে মনে করি যে এটা একটা সিরিয়াস ইস্যু। কেন, এটা নিয়ে আপনাকে আবার আমরা পরের পর্বে আবার আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর আব্দুল তুষার আপনার কাছে আসতে চাই। মঞ্জু ভাই মোটামুটি একটা পাঠাতন আমাদেরকে দেখালেন যে কোন কোন উপদেষ্টার সাথে, যেমন উনি আসিফ নজরুল, সৈয়দ রেজানা হাসান, আদিলুর রহমান খান, ইনাদের কথা বলেছেন, যাদের সঙ্গে আসিফ মোহাম্মদ, মাহফুজ আলম এবং নাহিদ ইসলামের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, এবং তারা সামনেও আসছেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন আহমেদ মাহমুদ, তারা কিন্তু আসলে তাদের নিজস্ব মন্ত্রণালয় নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকতেছেন। জনাব ফাউজুল করিম খানের কথাও এরকম বলা যায় হচ্ছে, আর ধর্ম উপদেষ্টার কথা বলতেছিলেন, তাদের কথাও। আমি একটু তো সবাই আপনার বিশ্লেষণ শুনবো যে
উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দে বা পরস্পর মুখোমুখি হলো, বা মানে তাদের মধ্যেকার হিসাব নিকাশটা কি? পরস্পর মুখোমুখি হওয়ার আগে এই কথাটা বিবেচনা করতে হবে যে কিছু উপদেষ্টা তো অ্যাক্টিভিস্ট ছিলেন, যেমন রিজওয়ান হাসান পরিবেশ নিয়ে আন্দোলন করতেন, আসিফ নজরুল প্রচুর টকশোতে যেতেন এবং নানান ধরনের কথাবার্তা বলতেন, কখনো ডানে কখনো বামে কখনো মাঝখানে। আদিলুর রহমান খান মানবাধিকার নিয়ে কাজ করতেন। এরকম যারা অ্যাক্টিভিস্ট তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সের লোকের যুক্ততা থাকে। আসিফ নজরুল একই সঙ্গে শিক্ষক ছিলেন, ফলে তার ছাত্রছাত্রীরা আছেন, ফলে তাদের যে কানেকশন হবে তরুণদের সাথে, সে একই কানেকশন সালেউদ্দিন আহমেদ অথবা ওয়াহিদুদ্দিন মাহমুদ অথবা ধর্ম উপদেষ্টা অথবা যিনি আছেন আরেকজন ডাক্তার জ্বালানি সাহেব, উপদেষ্টা ফাজুল করিম খান, জি, হ্যাঁ, বা ফাজুল কবির, তাদের হবে না। কারণ তারা এমন এমন পদে ছিলেন যেসব পদে বা যেসব অফিসে ঢুকতে গেলে প্রচুর নিরাপত্তা এবং অনেক কিছু কাঠখড় পেরিয়ে বা পুড়িয়ে তাদের সঙ্গে দেখা করতে হয়। তো এই কারণে আমি মনে করি যে কিছু উপদেষ্টা ছাত্র বন্ধু, আর কিছু উপদেষ্টা আমলা বন্ধু, কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু, আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনূস বন্ধু। তো এইভাবে আসলে এই পুরো উপদেষ্টা পরিষদটা তৈরি হয়েছিল। এবং যে কথা ডক্টর ইউনূসও বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন, এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে। ফলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল। আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন, নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন? এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায়? ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগকর্তা, তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগকর্তার যে অ্যাটিচিউড বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে। ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি, এদেরকে আমরা চাকরি দিয়েছি, কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসান নাই। আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে বসানোর যে ব্যবস্থা সেটা করেছেন। যখন তাদেরকেই কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে তখন তারা নানা ধরনের টার্মস ডিকটেট করতে শুরু করেছেন, অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মণ্ডলী শুনবে। এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা অ্যাক্টিভিস্ট, আর কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই, যেমন নাহিদ নিজে উপদেষ্টা ছিলেন, আসিফ আছেন, মাহফুজ আছেন। এরা কিন্তু ছাত্র বা এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন। ফলে উপদেষ্টা মণ্ডলীর প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে। আর আরেক দল আছেন যাদেরকে তারা আগেও স্যার বলতেন, এখনো হয়তো স্যারই বলেন। তো এইরকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন? কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন। একে নিষিদ্ধ করে দেন, আমাদেরকে নিরাপত্তা দেন, অমুককে ছেড়ে দেন, তমুককে ধরেন, আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে, অমুককে ওই মন্ত্রণালয়ে দেন, তমুককে সরিয়ে দেন, এবং একই সঙ্গে এইটা বানান, ওইটা বানান, সেইটা বানান, এবং আমাদেরকে শাপলা দেন, শাপলা দেন, শাপলা দেন। এখন আমি লক্ষ্য করলাম আপনার এই যে ওয়েবসাইট, সেখানে কিছু লোক লিখেই যাচ্ছেন এনসিপি 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 এনসিপি, ওরকম তারাও জব করছেন, শাপলা 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 শাপলা। এখন এই শাপলা শাপলা করবেন যে শাপলা ছাড়া ভোটে জেতার কি আর কোনো মার্কা নাই? শাপলা না পেলে তারা জিতবেন না, শাপলাই তাদের পরিচয়। শাপলা নিয়ে তারা যে এত হুজ্জত করছেন, এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইবেন সেটাই তারা পাবেন।